সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আর আবারও একটু কষ্ট করে একটু শেয়ার করে দাও তো। তো দেখো আমি অ্যান্সারটা করাই দিই নাকি, দেখো তো এখানে এল এর সাথে এই অংশটা যদি এখানে ভাগ গুণ থাকে তো এদিকে আসে কী হবে, বলবো যে ভাইয়া ভাগ হয়ে যাবে, তো 113.14 আর নিচে হয়ে যাবে 113.14 ইজগল টু শুধু পড়ে থাকবে কি এল, তো এটা কাটলে শুধু থাকতেছে কি বলো তো এল ইজগল টু 1। তো এই যে এল বলতে কি সিলিন্ডারের দৈর্ঘ্যটা, বা যদি এটা খাড়া করে দিই তাহলে এটা হাইটটা উচ্চতাটা হয়ে যাচ্ছে, তো আমাদের সিলিন্ডারের দৈর্ঘ্যটা চাইছে, তো এল এর মানটা আমরা পেয়ে গেছি, তো অতএব আমরা লিখে দিব যে সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে কি 1 এত সেন্টিমিটার, সুন্দর করে লিখে দেবো। হ্যাঁ, এগুলো ডিটেলসে ক্লাস পেতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে যাবা, ওখান থেকে করবা। তো এগুলোই ছিল তোমাদের 9 অধ্যায় থেকে। হ্যাঁ, তো 9 অধ্যায় থেকে তোমরা কিন্তু একটা রচনামূলক 100% পাবা, বুঝছো? তো সংক্ষিপ্ত থেকে বলো যে ভাইয়া আর কিছু কি করবো না? হ্যাঁ অবশ্যই করবা, কেন করবো না বলো। দেখো তোমরা হচ্ছে উদাহরণ 2 নম্বরটা দেখবা, এগুলো আমি করাইছি লাইভ ক্লাসে, আমি একটু এগুলো লিখে দিই, সাজেশনটা দিয়ে দিই। তো আমরা 10ম অধ্যায়ে যাব, কারণ ওখান থেকে কিছু বোঝার আছে, একটু টাইম লাগবে। হ্যাঁ, তো এই কারণে আমি একটু এগুলোর করাই দিচ্ছি না, তোমাদের যদি দরকার হয় ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখবা ক্লাসগুলো। তো তোমরা উদাহরণ সংক্ষিপ্ত থেকে পড়বা, উদাহরণ পড়বা হচ্ছে 2 নম্বরটা। হ্যাঁ, উদাহরণ পড়বা হচ্ছে 2 নম্বর, আর 2 নম্বর পড়বা, আর আমি তো মনে করো 4 নম্বরটা করাই দিলাম। হ্যাঁ, 4 নম্বর তো করাই দিছি, আর কি পড়বা তাহলে? আর পড়বা হচ্ছে উদাহরণ 10 নম্বর আর 11 নম্বর। উদাহরণ 10 পড়বা আর হচ্ছে কি 11 নম্বর পড়বা। এগুলো হচ্ছে সংক্ষিপ্তর জন্য। তো রচনার জন্য আর কিছু পড়বো না ভাইয়া? হ্যাঁ অবশ্যই রচনামূলকের জন্য তো পড়তে হবে। রচনামূলকের জন্য কি পড়বো? উদাহরণ পড়বো হচ্ছে 12 নম্বর, উদাহরণ 12, উদাহরণ 12, 15, 16, উদাহরণ 12, 15, 16 আর হচ্ছে 18। এগুলো সবগুলোই সেম প্রায় রচনা। রচনার জন্য পড়বো হচ্ছে আমরা উদাহরণ 12, 15, উদাহরণ 12, 15, 16 পড়বো, 16 পড়বো, আর হচ্ছে আমরা পড়বো হচ্ছে 17 আর 18। এখন বলো যে হ্যাঁ এতগুলো ম্যাথ দিলেন, আর এগুলো কিচ্ছু না, একটা বার করে দেখো। ম্যাথগুলো তোমাদের খাতায় করতেও হবে না, বইয়ের উদাহরণ যেহেতু বইয়ে দেখিলেই বুঝতে পারবা, জাস্ট দেখবা যে সূত্রগুলো কি আর চিত্র ম্যাথটাতে কি বলছে এই জিনিসটা বোঝার ট্রাই করবা, বাকিগুলো সব কিছু ইজি, বুঝছো? তো এইগুলোই ছিল তোমাদের এখান থেকে। আচ্ছা, এখন এখান থেকে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা আছে উদাহরণ 16। অনেকে বলতে যে ভাইয়া আপনি একটু উদাহরণ 16 নম্বর ম্যাথটাও করাই দেন। তো যদি তোমরা বলো তাহলে আমি করাই দেবো, তাছাড়া আমি কিন্তু আরও এমনিতে ফাও আর করাই দিচ্ছি না, বুঝছো? আর এখান থেকে তোমাদের দেখো এই যে 9 অধ্যায় থেকে তোমাদের অতি সীমিত তো অনেকগুলো ম্যাথ আসে, অতি সীমিত তো তোমরা 100% 2 মার্ক পাবে এবং একটা রচনা পাবা, তার মানে 2 আর 8 হচ্ছে কত 10 মার্ক তোমরা এখান থেকে কমন পাচ্ছ। তো অতি সীমিতর জন্য আমরা কি পড়বো আসলে? দেখো 12 নম্বরে একটা প্রশ্ন আছে অতি সংক্ষিপ্ত, আমরা 10ম অধ্যায়ে চলে যাবো একটু আগে, একটু পরেই, তোমরা একটু ততক্ষণে শেয়ার করে দাও, সবাই যুক্ত হয়ে যাক, বুঝছো? আমরা অতি সীমিততে দেখবো হচ্ছে 12 নম্বর। 12 নম্বরে একটি গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে আয়তন কত? একটি গোলকের 12 নম্বর কত দেওয়া আছে? একটি গোলকের ব্যাসার্ধ আর দেওয়া আছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার হলে এর আয়তন কত? এর আয়তন কত? তো আয়তনের সূত্র, গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। তো এখানে মানগুলো বসা দাও। 4/3 পাই এর মান কত বলো তো? 22/7 ইন্টু আর এর মান কত? পাইয়ের মান বলতে পাইয়ের একটা ফিক্সড মান, এটা হচ্ছে 22/7, আর আর এর মান এখানে কত? 6। তাহলে আর এর মান যদি 6 হয় এর উপর কিউব দাও, এটাকে ক্যালকুলেটরে চাপলে যে মানটা আসবে সেটা হচ্ছে কি অতি সীমিতের অ্যান্সার। তাহলে দেখো তো আমি বললাম না, যখন আমি তোমাদের সূত্রগুলো বুঝাই দিই তখনই তো তোমাদের বললাম যে অতি সীমিততে মোস্ট ইম্পর্টেন্ট সূত্রগুলো যদি মনে রাখতে পারো বাকিগুলো তোমরা এমনিতেই পারবা, এগুলো এমনিতেই বুঝতে পারবা, বুঝছো? এগুলোই যদি বলে পৃষ্ঠের ক্ষেত্রফল বার করো হাবিসাবি। হ্যাঁ, তো এখান থেকে 18 নম্বরে অতি সীমিত একটা দিচ্ছে সংক্ষিপ্তর ম্যাথ, একটি গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে এত, ব্যাস ও আয়তন নির্ণয় করো। তো এই ম্যাথটা আমি করাই দিয়ে অধ্যায়টাও শেষ করাই দিই। দেখো
তো অতি সংক্ষিপ্ততে দেখবা অনুশীলনী অতি সংক্ষিপ্ত 18 নাম্বার, এটা সংক্ষিপ্ত ম্যাথ দিয়ে রাখছে অতি সংক্ষিপ্ততে, বুঝছো? তো কি আছে এখানে সবাই একটু শেয়ার করে দাও, আবার যুক্ত হয়ে যাক সবাই। সব শিট কি এইভাবে লিখে ভুল হবে ভাইয়া? সব শিট মানে ফার্স্ট সেমিস্টারের প্রাইভেট গ্রুপে দিছে, আমি একটু পরে দেখতেছি রে। দেখো অতি সংক্ষিপ্ত অনুশীলনী অতি সংক্ষিপ্ত হচ্ছে 18 নম্বর। 18 নম্বর কি বলতেছে, একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এত সেন্টিমিটার হলে ক্ষেত্রফল দেওয়া আছে। একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল দেওয়া আছে 616 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে তার ব্যাস কত ও আয়তন কত? তো ব্যাস বলতেছে ডি, তো আমি আগে ব্যাসার্ধটা বাইর করব। ব্যাসার্ধ এটাকে 2 দ্বারা গুণ করলেই তো ব্যাস পেয়ে যাচ্ছি, ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ নাকি? আমরা ব্যাসার্ধটা বাইর করব, আর বাইর করব হচ্ছে আয়তনটা বাইর করব। হ্যাঁ, তো আগে আমরা ব্যাসার্ধ বাইর করব, তারপর আয়তন বাইর করব। তো দেখো যেহেতু একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি বলতো? তাহলে ক্ষেত্রফল একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল আমি কি একটু আগে লিখে দিছিলাম? গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, গোলকের আয়তন, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল আছে 4 পাই আর স্কোয়ার। দেখো যেহেতু গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, অতএব আমরা এখানে জানি যে আমরা জানি লিখবা, আমরা জানি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4, আমরা জানি কি সূত্র অনুযায়ী ক্ষেত্রফল আমরা জানি কি 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমরা জানি গোলকের ক্ষেত্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। তো এখন দেখো তো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল একটা মান দেওয়া আছে না, কত? 600। তাহলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের জায়গায় আমরা সেই মানটা বসাবো। 616 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 4 পাই এর মান কত? 22/7 ফিক্সড মান ইন্টু কি আর স্কোয়ার। তো এখন এই মানগুলোকে এইদিকে পার করে দাও, 22 4, 4টা এদিকে আসে, 4টা এদিকে কি আছে? গুণ, এদিকে আসে কি হবে? ভাগ। আচ্ছা আমরা একবার একটা ক্যালকুলেশন করি, অত কিছু না বোঝো তাহলে দেখো এইটাকে একটু ক্যালকুলেশন করব। 4 ইন্টু 22/7, 4 ইন্টু 22/7, তো এইটাকে করলে আসতেছে তোমাদের হচ্ছে 12.57, 12.57 ইন্টু কত? আর স্কোয়ার। 12.57 এদিকে গুণ আছে, এদিকে পার করা যাবে, তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 616 12.57 ইজ ইকুয়াল টু কত? আর স্কোয়ার। তো 616 ডিভাইডেড 12.57 নাকি? 616 ডিভাইডেড 12.57, তাহলে আসতেছে তোমাদের হচ্ছে 49। কত আসতেছে ভাইয়া? দেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আসতেছে তোমার 49। আচ্ছা এই স্কোয়ারটাকে ওইদিকে পার করে দিলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, √49। তো √49 করলে কি একটা মান আসে? √49 7, তার মানে এখানে মান আসতেছে কত? 7। তাহলে ব্যাসার্ধ কত পাইলা? 7। তো তোমাদের প্রশ্ন এসেছে কিন্তু ব্যাস, তো ব্যাস মানে কি বলো তো? ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? ব্যাস ইজ ইকুয়াল টু ডি। আর ব্যাসার্ধ, তোমাদের ব্যাসার্ধ পাইছো কত? আর ইজ ইকুয়াল টু 7। তাহলে ব্যাস মানে ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ। তো যদি ব্যাস বার করতে চাও তো ডি ইজ ইকুয়াল টু কী হবে বলো তো? 2 ইন্টু আর নাকি? তাহলে ব্যাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু আর এর মান হচ্ছে কত? 7। 7 গুণ কত হয় বলো তো? ব্যাস ইজ ইকুয়াল টু 14। তো এটাই তোমাদের নির্ণয় করতে বলছে, দেখি ঠিক আছে কিনা। তাহলে আমাদের ব্যাস হচ্ছে কত ভাইয়া? 14 সেন্টিমিটার, এটা ঠিক আছে। এবার আয়তন, এবার কি চাইছে? আয়তন চাইছে। তো বলো তো গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তন এগুলো মিশাই দিই। হ্যাঁ, গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি বলো তো? গোলকের আয়তন এখানে লিখে দিবা যে আমরা জানি গোলকের আয়তন ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? গোলকের আয়তন একটু আগে তো করলাম 4/3 পাই আর কিউব। তো 4/3 থাকলো ইন্টু পাই এর মান কত? 22/7 ইন্টু আর এর মান কত দেখো তো? এই 7 না, এই 7টা এখানে বসা দাও, 7 স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেটা হচ্ছে কি? গোলকের আয়তন। তাহলে ক্লিয়ার কিনা বলো? এত কম জন থাকলে তো আমি কিভাবে লাইভ মেগা ক্লাসটা করাই বলো তো? তোমাদের এখন যে আমি 10 অধ্যায়টা করবো, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকেও তোমরা 12-13 মার্ক অনায়াসে কমন পাবা। হ্যাঁ, তো এগুলো সবার মাঝে আশা করি ক্লিয়ার নাকি? এগুলোতে জাস্ট মোস্ট যেটা লাগতেছে তোমাদের সেটা হচ্ছে সূত্রগুলো
আর ম্যাথটাতে কি বলছে বা চিত্রগুলো কীরকম হতে পারে এগুলোর সাথে একটু সম্পর্কযুক্ত থাকলেই এই ম্যাথ 3 বইটাতেও 100% A+ পাবা, বুঝছো? আচ্ছা, তো আশা করি এগুলো সবার মাঝে ক্লিয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 10ম অধ্যায়, সেটা করবো হচ্ছে কি 10 অধ্যায় কনিক, কনিক বা কনিক সেকশন। তো কনিক কাকে বলে বলো তো, কেউ কি বলতে পারবা? এখানে সবাই মেসেজে খালি পাগল হয়ে আছে। করণ ভাইয়া 16 নাম্বারটা, 16 নাম্বার আমি তো মিশাই দিয়েছি। 16 নাম্বার কোনটা ছিল রে? 16 নাম্বারটা ষোলো নাম্বারটা করাবো, পারবা না এটা? ডান। লাইভে তো নাই এখন, কি করাবো তোমাদের? 16 নাম্বারটা এমনিতে তোমাকে বোঝাই দেই, তুমি একটু করে নিও। আমরা 10 অধ্যায়ে যাবো, কারণ 10 অধ্যায়টা আজকে করাই না দিলে পরবর্তীতে তো সময় হবে না করানোর। 16 নাম্বারটা বলা আছে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার বোঝাই দিই, কি আর করাবো ক্যালকুলেশন। একটা সমবৃত্তভূমিক সিলিন্ডার, একটা সিলিন্ডার। 16 নম্বর, সমবৃত্তভূমিক সিলিন্ডার একটি সমবৃত্তভূমিক কোণের উভয়ের উচ্চতা h। তো এর ভিতরে একটা কি আছে, কোণ, সমবৃত্ত, সমান ভূমিটা হবে কি সমান আর কি। এই ভূমিটার উপরে একটা কোণ আছে, মনে করো এটা হচ্ছে একটা কি কোণ। হ্যাঁ, আচ্ছা, এই কোণের উচ্চতাটা যা সিলিন্ডারের উচ্চতা সেম, তাই h, দুইটার উচ্চতা কি হবে সেম h। একই ভূমির উপর অবস্থিত, তাদের বক্রতলের অনুপাত দেওয়া আছে 4 অনুপাত কি কত 3। বক্রতলের তাদের বলতে কি সিলিন্ডারের বক্রতলের অনুপাত বা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে কত, এইটা। তাহলে দুইটারই সমান হবে, তাহলে বক্রতলের অনুপাত তাদের দুইটার মিলের অনুপাত দেওয়া আছে এত। তো দেখো তো অনুপাত দেওয়া আছে বলতে কি 4/3 এখানে দেওয়া আছে কিন্তু 4/3। আচ্ছা, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলটা কত বলো তো আমাকে, তাদের বক্রতলের ক্ষেত্রফল কত? আমি বলো যে ভাইয়া সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল তো আমরা জানি, একটু আগে আপনি বলে দিলেন, এবং এর ভেতরে যে একই উচ্চতার একটা কোণ আছে সেই কোণের বক্রতলের ক্ষেত্রফলেরও আপনি একটু আগে বলে দিয়েছেন। তাহলে সেই বক্রতলের ক্ষেত্রফলের সূত্রগুলো কি বলো তো প্রশ্ন মতে? দেখো, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি সিলিন্ডারের ক্ষেত্রে, যেহেতু সিলিন্ডারের ভিতরে আছে সিলিন্ডারটা বাইরে আছে, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা জানি 2π RH, 2π কি RH ডিভাইডেড, এটা হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। এবং কোণের বক্রতলের ক্ষেত্রফল কি দেওয়া আছে আমরা জানি যে পাই আর এল কি ভাইয়া, এই যে হেলানো উন্নতিটা, এল কি এই যে হেলানো উন্নতিটা, ভাগ ডিভাইডেড কত, তাদের অনুপাত কত দেওয়া ছিল 4 অনুপাত কত 3, 4 অনুপাত কত দেওয়া ছিল 3। এখন যদি তুমি এখানে মানগুলো বসায় দাও, বলো যে ভাইয়া আর এর মান কোথায় পাবো? আচ্ছা, আমাদের এখানে বাইর করতে বলছে কি ভূমির ব্যাসার্ধ এত হবে। ও আচ্ছা আচ্ছা, এটা একটা প্রমাণ বাইর করতে বলছে, তাদের অনুপাত এত। আচ্ছা, তো এখানে তোমাদের প্রমাণটা বাইর করতে বলছে, সেহেতু আমরা এখান থেকে অনুপাত হেলানো উন্নতিটা আগে বাইর করে নিই। হেলানো উন্নতি এটাকে ধরলাম আমি, হেলানো উন্নতিটাকে ধরলাম এল। আচ্ছা, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা h। তাহলে এখানে হেলানো উন্নতিটা যেহেতু অতিভুজ √ওভার কি হবে h² প্লাস কি হবে r² হবে। পিথাগোরাসের উপপাদ্য বসা দিয়ে একবারে করাই দিচ্ছি, বুঝছো? আশা করি এটাও সবার মাঝে ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা যাই হোক, তো আমাদের যেটা দেখাইতে বলছে সেটা হচ্ছে তবে দেখাও যে কি, দেখো √5, আমাদের অ্যান্সারটা আসলে হবে এইটা, √5 ডিভাইডেড 2 ইন্টু হচ্ছে h, আমাদের অ্যান্সারটা এটা হবে, মনে করো এটা দেখাইতে বলছে। তো প্রশ্ন মতে আমরা এখানে লিখে দেবো, প্রশ্ন মতে হচ্ছে এটা সমান এটা হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে কোণের বক্রতলের ক্ষেত্রফল, তাদের অনুপাত দেওয়া ছিল 4/3। 4 অনুপাত কত দেওয়া ছিল 4 অনুপাত কত 3, এখানে জাস্ট বসাই দিচ্ছি মানগুলো। এখন যদি এখানে ক্যালকুলেশন করো, বলো যে হ্যাঁ কি ক্যালকুলেশন, পাই কাটা আর কাটা, আর 2টা এদিকে কি আছে গুণ অবস্থা আছে, এদিকে গেলে কি হবে ভাগ হবে। কি হবে বলো তো, ভাগ হবে না তো, থাকবে শুধু পরে কি h/l পরে থাকবে, উপরে থাকবে h আর নিচে কি থাকবে l, আর 2টা এদিকে গুণ আছে সবার সাথে, এদিকে আসে কি হবে ভাগ। তো ভাগ হইলে কি হবে বলো তো 4/3 ইন্টু 1/2। তো 1/2, এই 2 আর 3 গুণ করলে একবার এখানে কত দেওয়া যায়, আর গুণ করতে পারো, 3 গুণ কত হয় 6। হ্যাঁ, এটাই। আচ্ছা,
আচ্ছা এখানে আরেকটা আমরা কাজ করতে পারি, এনে রুটটা না দিয়ে তাহলে আমাদের জন্য সুবিধা হয় যে অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার। তো যেহেতু এল স্কোয়ার আছে, তুমি একটা কাজ করো, উভয় দিকে বর্গ করে নাও আগে। তো উভয় দিকে যদি বর্গ করো, এখানে এইচ স্কোয়ার হবে আর এখানে এল স্কোয়ার হবে, ইজগল টু এখানে কত হবে 4 স্কোয়ার হবে আর এখানে কত হবে 6 স্কোয়ার হবে। উভয় দিকে কী করলাম, একবার বর্গ করে দিলাম, এদিকেও বর্গ করেছি ওয়াল স্কোয়ার করছে, এদিকেও ওয়াল স্কোয়ার করছে। স্কোয়ারটা ওয়াল স্কোয়ার মানে এর উপর আছে এর উপর আছে, এগুলো সাধারণ জিনিস জানো নাকি? আচ্ছা তো এখন কি করবা, এখন কি করবা দাঁড়াও, নাড়াড়ি গুণ করে দিই নাকি? 4 4 16, 4, আচ্ছা দেখো তো অনেকে আসলে লাইবে দেখো, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেবো, উভয় দিকে বর্গ করছি, এটা তো কারো কোনো সমস্যা নাই। আচ্ছা তো এখন যদি আমরা এগুলোকে একটু ক্যালকুলেশন করি, যেমন আড়াআড়ি গুণ করতে পারি, কীভাবে ভাইয়া? তার আগে আমরা এখানেও আরেকটা ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে এইচ স্কোয়ার এল স্কোয়ার ইজগল টু 4 4 কত হয় 16 আর এখানে 6 6 কত হয় 36। তো এটাকে আরেকটু ক্যালকুলেশন করা যায় না? বলো যে হ্যাঁ কী ক্যালকুলেশন আসলে করা যায়। দেখো এইচ স্কোয়ার এল স্কোয়ার ইজগল টু বলবো যে ভাইয়া 16 আর 36, তাহলে হচ্ছে মনে হয় কত 16 ডিভাইডেড 36, তাহলে আসতেছে 16 ডিভাইডেড কত 36, তাহলে আসতেছে 4/9, কত আসতেছে ভাইয়া 4/4 কত আসতেছে 9, কত আসতেছে 4/9। আচ্ছা এখন এগুলোকে আড়াআড়ি যদি গুণ করো তাহলে কি পাবা, যদি আড়াআড়ি গুণ করে দাও, এইচ স্কোয়ার 9 কী হবে, এইচ স্কোয়ার 9 এইচ স্কোয়ার হবে 9 এইচ স্কোয়ার ইজগল টু, আর এল স্কোয়ার দিয়ে 4 কে গুণ করলে কী হবে 4 এল স্কোয়ার। আচ্ছা এখানে আমাদের প্রমাণটা দেখাইতে বলছে এইটা নাকি? আচ্ছা এটা যেহেতু দেখাইতে বলছে, আমাদের প্রমাণটা কিন্তু অলরেডি মনে হয় যে হচ্ছে, সেটা দেখি। আচ্ছা এখানে এল এর মানটা আমরা বসাইতে পারি আগে, তারপর দেখার আগে আগে আমরা এল এর মানটা বসাই দিই 9 এইচ স্কোয়ার, মানে প্রমাণটা মিলা, আমরা চাইলে তো অ্যান্সার তো এমনিতেই করতে পারি, কিন্তু আমাদের প্রমাণটা মিলাইতে হবে ওই প্রমাণটা। তো দেখো এখানে যেহেতু এইচ এর মান কোথাও দেওয়া নেই, কিন্তু এখানে এল এর মান কিন্তু দেওয়া আছে, এর হেলান উন্নতি মানটা কত এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই মানটা দেওয়া আছে, বুঝছো? তো এই মানটা ক্যালকুলেশন করে দিলাম। এখন বলবো যে ভাইয়া এইচ স্কোয়ার 4টা এদিকে গুণ করে দেন, 4 এইচ স্কোয়ার প্লাস 4টা আর এর সাথে গুণ করলে কি 4 আর স্কোয়ার, তাই তো? আচ্ছা তাহলে এখন দেখো তো কি হচ্ছে, বলবো যে ভাইয়া এইটাকে এইচটাকে এদিকে পার করাই দেন, তাহলে কী হবে এইচ স্কোয়ার মাইনাস কী হবে 4 এইচ স্কোয়ার, মানে 4 এটা কী ছিল প্লাস ছিল, এদিকে আসে কি মাইনাস, ইজুয়াল টু কী হবে 4 আর স্কোয়ার। তো এখন একটু দেখো তো 9 থেকে 4 বাদ দিলে কত হয়, বলবো যে ভাইয়া 9 থেকে 4 বাদ দিলে মনে হচ্ছে 4 নাকি, 9 থেকে 4 বাদ দিলে কত হয় 5, 5 আর 4 9, 5 এইচ স্কোয়ার ইজুয়াল টু কত 4, বলো যে 4 আর স্কোয়ার। আচ্ছা তো এখন আমরা কি করতে পারি, এখন কিন্তু আমাদের অলরেডি প্রমাণটা বোঝা যাচ্ছে যে হবে, যদি আমরা এই যে 4টাকে পার করে দিই, এইদিকে 4টাকে যদি এইদিকে পার করে দিই তাহলে আমাদের প্রমাণ আসবে কি, দেখো 4টাকে এইদিকে পার করে দেবো, তো এগুলো একটু মিশা দিই, এগুলো লাগবে না। আচ্ছা এই লাইনটাও মিশাই দেই, এই লাইনটা থেকে দেখো, তাহলে আর স্কোয়ার থাকতেছে এইদিকে, আর 4টা এদিকে গুণ আছে, এদিকে পার করে দিলে কী হবে ভাগ হয়ে যাবে, 5 এইচ স্কোয়ার 5 এইচ স্কোয়ার ডিভাইডেড কত হবে 4। এখন এই যে স্কোয়ারটা এদিকে গেলে কী হবে রুট হয়ে যাবে, তার মানে আমরা এদিকে পাবো হচ্ছে রুট হয়ে গেলে কী পাবো, বলবো যে ভাই আচ্ছা আমি একটু একবারে করাই দিই, তোমরা বোঝার ট্রাই করো। 5 এইচ 5 ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড কত রুট ওভার 4, দেখছো কী করে দিলাম, এই রুটটা কিন্তু অল রুট হওয়ার কথা, এই যে স্কোয়ারটা এইদিকে এসে কি অল রুট মানে সবার উপরে রুট, তো এই রুটটা 5-এর উপরে আছে, এর উপরে আছে, এর উপরে আছে, তো আমি কি করলাম এটা সবার উপরে একবারে করে দিলাম রুটটা, বুঝছো একবারে এটা এদিকে পার করাই দিলাম। তো আর ইজগলটা আমরা কী পাবো বলো তো, রুট 5 স্কোয়ার রুটে কাটা, তাহলে আমরা পাইতেছি হচ্ছে এইচ, আর এখানে রুট 4 মানে কত 2, তো এটাই তো তোমাদের দেখাইতে বলছে ব্যাসার্ধ ইজগল টু কত এটা, তো এটাই হচ্ছে তোমাদের কি অ্যান্সার, এটা হচ্ছে দেখানো হলো, বুঝছো ক্লিয়ার সবার মাঝে আশা করি। আচ্ছা তো এটাও সবার মাঝে ক্লিয়ার নাকি?
এখন দশম অধ্যায় আসো কণিক। দশম অধ্যায় কি আসো? কণিক। দশম অধ্যায় আসো কণিক। তো এই কণিক থেকে কিন্তু তোমাদের 100% 12 মার্ক কমন পাবা। সেটা হচ্ছে এই কণিক থেকে তোমাদের পরাবৃত্ত আর উপবৃত্ত থেকে ম্যাথ আসে, আর অধিবৃত্ত থেকে কিন্তু ম্যাথ আসে না। তো পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা আদর্শ সমীকরণ জানি দুইটা, একটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এগুলো ডিটেলস ক্লাস আমরা ইউটিউবে পাবো, আমার ইউটিউব চ্যানেলে আর কি, ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে। আর এটা হচ্ছে পরাবৃত্ত। আর অধিবৃত্তর ক্ষেত্রে আমরাও দুইটা সূত্র সমীকরণ জানি, সেটা আমরা একটু বড়, তো আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা প্রথমে পরাবৃত্ত থেকে ম্যাথ দেখব। আর পরাবৃত্তর ম্যাথগুলো কই গেল, ওয়েট করো। পরাবৃত্ত থেকে একটা করাই আর অধিবৃত্ত থেকে একটা করাইলে হয়ে যাবে। দেখো এগুলো ম্যাথ আমি করাইছি, বুঝছো? এই দশম অধ্যায় থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলোই করাইছি, এখানে আর কি করাবো তোমাদের বা। যাই হোক, আমরা অধিবৃত্তর একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা 22 সালে একবার, 23 সালে দুইবার আসছিল। আমরা অধিবৃত্তর থেকে একটা ম্যাথ করি। আর যদি ডিটেলস ক্লাস পেতে চাও তাহলে ইউটিউবে দেখিও। হ্যাঁ, এখন আমি অত কিছু আর করাইতে পারবো না আর কি, মেগা ক্লাসে অত কিছু করা যায়? তাহলে একটা ক্লাস আমি মনে করি 3টা পার্ট আছে এই ক্লাসের, তাহলে এতগুলো ডিটেলস আলোচনা যদি এক ক্লাসে করতে চাই তাহলে তো অনেক টাইম লাগবে। এই টাইম তো তোমরা কেউ দিবা না, যেমন এখনই বর্তমানে যে কয়জন লাইভে আসো, এতে কি কারো মন ভরে বলো? তাহলে দেখো, আমরা অধিবৃত্ত থেকে যে ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট সেই ম্যাথটা দেখি। উদাহরণ 9 নম্বর, 10 অধ্যায়। এটা হচ্ছে কি 9 অধ্যায় করলাম, এবার হচ্ছে 10 অধ্যায়। দেখো উদাহরণ 9, উদাহরণ 9 দেওয়া আছে 16x স্কোয়ার দেওয়া আছে, বুঝছো? 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 400। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখো। উপবৃত্তের উপকেন্দ্র তা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি বার করতে বলছে? উপকেন্দ্রতা, উপবৃত্তের উপকেন্দ্রতা বার করতে বলছে, উপকেন্দ্র বার করতে বলছে, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ও নিয়ামক রেখার সমীকরণ, এখানে 4-5টা জিনিস বার করতে বলছে। তো এই জিনিসগুলো আমাদের সূত্রতে অ্যাপ্লাই করতে হবে। তো ওই সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য এই সমীকরণটাকে আমাদের এই যে উপবৃত্তটা দেখতেছে, উপবৃত্তের আদর্শ সমীকরণের আকৃতিতে নিয়ে আসতে হবে। বললো যে ভাইয়া আদর্শ সমীকরণটা কি? উপবৃত্তের আদর্শ সমীকরণটা ছিল এরকম। দেখো এখানে যদিও দেওয়া নেই, তো এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, উপবৃত্তের আদর্শ একটা সমীকরণ। তো এই সমীকরণের আকৃতিতে আমাদের কি করতে হবে? এই সমীকরণটাকে, উপবৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা আনতে হবে, এই সমীকরণের আকৃতিতে আনতে হবে। তাহলে আমরা যে উপবৃত্তের যে উপকেন্দ্র বা আদার্স যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো এই সমীকরণের আকৃতিতে যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের অপর দিকে একটু লক্ষ্য করো, এদিকে 1 আছে, কিন্তু এইদিকে কি 1 আছে? তো এই সূত্র ধরেই কিন্তু আমরা করব। এখানে কি নাই? 1 নাই। এখানে আমাদের যে উপবৃত্তের যে আদর্শ সমীকরণটা আছে সেই সমীকরণে কি আছে? 1 আছে। তো আমি এখানে 1 তৈরি করতে পারবো যদি আমি এই 400টাকে 400 দ্বারা ভাগ করি, তাহলেই তো 1 হয়ে যাচ্ছে। তো আমি এই কারণে দেখো 1 বানানোর জন্য আমাকে এখানে 400 দ্বারা ভাগ করতে হচ্ছে। তো একদিকে তো 400 দ্বারা ভাগ করলে হবে না, তোমাকে এই দিকেও কি করতে হবে? 400 দ্বারা ভাগ করতে হবে। এই যে এইদিকে যে অংশগুলো আছে এইগুলো, তো আমরা কি করবো? উভয় দিকে কি প্রত্যেকটা অংশকে 400 দ্বারা ভাগ করে দেবো। তাহলে কি হবে? 16x স্কোয়ার হবে ডিভাইডেড 400 হবে, 25 ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত হবে? 400 ইজ ইকুয়াল টু কি হবে? 400 ডিভাইডেড কি হবে? 400। একদম শর্টকাট টেকনিকে করে দিচ্ছি, বুঝছো? এখানে ডিটেলস ক্লাস করবা ইউটিউবে, ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে ইউটিউব চ্যানেলে গিয়ে ডিটেলস ক্লাস করে নিবা। আচ্ছা, তো এখন এই যে 16 আর 400কে যদি ভাগ করো তাহলে কত আসে বলো তো? বলবো যে ভাইয়া এক্স স্কোয়ার নিচে মনে হয় 25 আসে। দেখো 16 আর 400 যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে? বলবো যে ভাইয়া 16 ডিভাইডেড 400 মানে আছে 1/25, উপরে আছে 1 এক্স স্কোয়ার গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার, আর নিচে কত? 25। সেমভাবে যদি এটাকে ভাগ করো তাহলে আসবে হচ্ছে 16, কত? 25 দিয়ে 400কে ভাগ করলে কত আসবে? 16 আসবে, মানে 1/16 আসবে। তো উপরে 1 আর ওয়াই গুণ করলে কি হয়? ওয়াই স্কোয়ারে হবে, আর নিচে কত? 16। আর এইদিকে যদি এটা কাটাকাটি করো তাহলে আস্তে আস্তে তোমার হচ্ছে 1। তাহলে দেখো তো এই যে সমীকরণটা প্রশ্নে দেওয়া ছিল এইটা, তো আমরা আকৃতিতে নিয়ে আসতেছি কি? এই আদর্শ উপবৃত্তের যে আদর্শ সমীকরণটা ছিল এই আকৃতিতে নিয়ে আসছি। তো এখান থেকে দেখো, এখান থেকে তো নিয়ে আসলা ঠিক আছে, কিন্তু এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে কি? বি স্কোয়ার। তো এখানে আছে, এখানে কি এ স্কোয়ার আছে? বলো যে ভাইয়া না, এখানে এ স্কোয়ার নাই। তো এ স্কোয়ার তৈরি করে নাও কিভাবে? দেখো এক্স স্কোয়ার, এখানে 5-এর উপর স্কোয়ার দাও,
5-এর উপর স্কোয়ার দিলে কি 5 5 25, তো এটাই হচ্ছে এ, বুঝছো, প্লাস আর এখানে যেহেতু বি স্কোয়ার দরকার তুমি এখানে কি দাও, বলো যে ভাই 4-এর উপর স্কোয়ার দেন, 4 4 কত হয় 16। হ্যাঁ, ম্যাথগুলো ওরা এমনভাবে তৈরি করবে সমীকরণটা, তোমরা দেখবা যে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এরকম মিলতেছে, অটোমেটিকলি মিলে যাচ্ছে, ইজগুল টু কত 1। তো দেখো তো এখানে থাকার কথা এ, এখানে থাকার কথা বি, হ্যাঁ এখানে আছে কি 5 স্কোয়ার, এখানে আছে কি 4 স্কোয়ার, মানে এখানে থাকে এ স্কোয়ার থাকার কথা, এ স্কোয়ার থাকার কথা, এখানে বি স্কোয়ার থাকার কথা। তো এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব সমীকরণ থেকে আমরা পাইলাম এ স্কোয়ার ইজগুল টু কত 5 স্কোয়ার, আর এখানে আমরা বি স্কোয়ার ইজগুল টু কত পেলাম বলো তো, বলো যে ভাই 4 স্কোয়ার। তো এই যে এ আর বির মান পাইলাম না, এই এ আর বির মানটা বাইর করার জন্য আর এখান থেকে কিছু নিয়ম কানুন জানার জন্য আমাকে এই সমীকরণটা, প্রশ্নে যে সমীকরণটা দেওয়া ছিল এই সমীকরণটাকে এই আদর্শ সমীকরণের আকৃতিতে নিয়ে আসতে হলো। হ্যাঁ, এটা হচ্ছে মূল কাহিনী এখানে। তো এখন আমাদের এগুলো তো মান বার করে ফেলছে, এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে এর মান বড় নাকি বির মান বড়। আমি বলবো যে ভাইয়া এখানে তো আপনি যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে এখানে কি হচ্ছে, এটা এদিকে রুট হয়ে যাচ্ছে, মানে এর মান আসতেছে কত 5, এ স্কোয়ারের মান যদি 5 স্কোয়ার হয় মানে 25 হয়, তাহলে এর মান হবে কত 5 হবে, আর এখানে বির মান কত হবে, বলো যে ভাইয়া বির মান হবে 4, স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, থাকবে কি 4। তাহলে দেখো তো এর মান বড় নাকি বির মান বড়, বলো যে ভাইয়া এর মান বড়। তো এর মান যদি বড় হয় সেই ক্ষেত্রে তোমাদের আদর্শ মানে সমীকরণের যে সূত্রগুলো সেই সূত্রগুলো হবে আলাদা, এবং বির মান যদি বড় হয় বা ছোট হয় এই সূত্রগুলো হবে আলাদা। যেমন এই সূত্রগুলো এখন তোমরা কোথায় পাবা, বলো যে ভাইয়া আপনি একটু দেখাই দেন। দেখো এগুলো পাবা হচ্ছে তোমরা 139 পেজ, 139 পেজে আছে। দেখো যদি এর মান বড় হয়, বি এর থেকে এর মান বড় হয় সেক্ষেত্রে তোমরা 6টা সূত্র দেখবা, এবং যদি এর থেকে বি এর মান বড় হয় সেক্ষেত্রে তোমরা এই যে ক্ষয়ের যে শেষে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখবা। যেহেতু আমরা এখানে দেখলাম যে এর মান বড়, সেক্ষেত্রে আমরা উপরের সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো উপরের সূত্রগুলো থেকে আমাদের এই প্রশ্নে বাইর করতে বলছে উপকেন্দ্রতা। তাহলে উপকেন্দ্রতার সূত্র কি এখানে একটু লক্ষ্য করবা, দেখবা যে উপবৃত্তের উপকেন্দ্রতা আছে ই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার। তো এখান থেকে আমাদের 1 নাম্বার প্রশ্ন যেটা আমাদের বাইর করতে বলছে ক নাম্বার, সেটা হচ্ছে উপকেন্দ্রতা, উপবৃত্তের উপকেন্দ্রতা ই ইজ ইকুয়াল টু আমরা জানি ই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, আর নিচে হচ্ছে ডিভাইডেড হচ্ছে কি ভাইয়া এ স্কোয়ার। এগুলো হচ্ছে উপকেন্দ্রতার সূত্র, এই সূত্রগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু ম্যাথ পারবা না। তাহলে এখানে দেখো তো ই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম এ স্কোয়ারের মান কত বলো তো, বলো যে 5 5 25, এ স্কোয়ার মান কত 25 মাইনাস বি স্কোয়ার মান হচ্ছে 4 4 16। আচ্ছা বি স্কোয়ার মান কত 4 4 16, মানে এখানে স্কোয়ার আছে 5 স্কোয়ার দিলাম না, একবারে 5 5 25, এখানে 4 স্কোয়ার আছে মানে 4 4 16 দিয়ে দিলাম, আর নিচে কত হবে 16। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 25 থেকে 16 বাদ দিলে আসতেছে এদিকে 5 এদিকে 4, মানে কত 9, আর এদিকে আসতেছে কত 16। তাহলে এখানে এই স্কোয়ারটা এদিকে গেলে কি হবে, বলবো যে হ্যাঁ রুট হয়ে যাবে, তার মানে রুট 9 হবে, আর এখানে রুট কত হবে 16 হবে, ইজ ইকুয়াল টু আমরা কত পাবো 3 পাবো, 3 3 9, আর এখানে পাবো হচ্ছে আমরা 4, এখানে কত পাবো 4। তাহলে আমরা উপকেন্দ্রতা মান কত পেলাম ইজ ইকুয়াল টু কত পেলাম, এটা একটু আমরা সাইড নোট আকারে লিখে দেবো, ই এর মানটা আমাদের পরবর্তীতে লাগবে 3/4 পাইলাম, এই মানটা আমাদের একটু লাগবে। তো এই যে একটা অ্যান্সার আমরা বাইর করে ফেলছি, আমরা মনে করো যে 5-6 মার্ক পেয়ে গেছি অলরেডি, আর বাকি যে জিনিসগুলো আমাদের চাইছে সেই জিনিসগুলোর মানগুলো এইভাবে সূত্র বসাই দিয়ে বাইর করতে পারলে ফুল অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। আচ্ছা তো এখন বলবো যে হ্যাঁ আর এই প্রশ্নে আর কি বাইর করতে বলছে আসলে সেটা আপনি একটু প্রশ্ন তো আগে আমি দেখি, তারপর দেখো প্রশ্ন আমি লিখে দেই না, এগুলো প্রশ্ন লিখতে গেলে একটু বড় হবে। তো এখানে তোমাদের বাইর করতে হচ্ছে উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্রের সূত্র কি, উপবৃত্তের উপকেন্দ্রের সূত্র কি, বলো যে ভাইয়া উপবৃত্তের উপকেন্দ্রের সূত্র হচ্ছে উপবৃত্তের উপকেন্দ্র নাকি উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এই কমা জিরো। তো আমি এগুলো একটু মিশাই দিই, এগুলো মিশাই দিয়ে অ্যান্সারটা করে দিই। এবার আসো এটা আছে ক নাম্বার, এবার আমরা বাইর করবো হচ্ছে খ নাম্বার। তো খ নাম্বারে আমরা উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা হচ্ছে 0, কেন্দ্রের স্থানাঙ্ক কত প্লাস মাইনাস এ ই কমা 0। আচ্ছা তো এখন এখানে মান বসে দাও প্লাস মাইনাস এ এর মান কত বলো তো, এর মান হচ্ছে 5 প্লাস মাইনাস 5 ইন্টু এর মান কত বলো তো 3/4, এর মান হচ্ছে 3/4 এ স্কোয়ার, সরি
এ স্কোয়ার এর মান কত ছিল, এ স্কোয়ারের মান কত ছিল, সূত্রে এখানে কি ছিল এ স্কোয়ার, এর মান এ স্কোয়ারের মান ছিল 5, 5 স্কোয়ার মানে কত 5 5 25, তাহলে এখানে কত হবে 25 হবে না অবশ্যই, তাহলে এখানে কত হবে 25 হবে, তাহলে 25 যদি হয় তাহলে এখানে আসতেছে কত 5, তাহলে এখানে আসতেছে কত 5, তাহলে আমরা এখানে পাবো কত 3/5 কমা 0, 3/5 কমা কি 0, তাহলে প্লাস মাইনাস এই যে 5 আর 5 কাটা, তাহলে 3 কমা আমরা কি পেয়েছি 0। তো এটাই হচ্ছে আমাদের কি একটা অ্যান্সার, আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, তো এবার তোমাদের বাইর করতে বলছে আসলে কি, আচ্ছা এবার তোমাদের বার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কি বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তো আমি এগুলো একটু মিশাই দিই, এবার আমরা বার করবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এবার খ নাম্বার গেল, এবার হচ্ছে গ নাম্বার, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি, এখন দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হচ্ছে 2b স্কোয়ার ডিভাইডেড হচ্ছে a। তো এখন মানগুলো বসা দাও, 2b স্কোয়ারের মান কত দেখো তো, b স্কোয়ার মান হচ্ছে 4 স্কোয়ার মানে কত 4 4 কত 16, তো এখানে বসা দাও 2 × 16 ডিভাইডেড কত a, এর মান শুধু কত 5, এর মান হচ্ছে 5, তো 16 দুগুণে কত আসছে 32, নিচে কত 5, এটা হচ্ছে কি অ্যান্সার। তো এবার তোমাদের বাইর করতে হবে হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাইর করলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক এবার কি লম্বের সমীকরণ, তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণের সূত্র কি, আমি বলো যে ভাইয়া লম্বের সমীকরণের সূত্র হচ্ছে, লম্বের সমীকরণ যার সূত্র হচ্ছে লম্বের সমীকরণ x = ± ae, x = ±ae, তো x = ±ae, এর মান কত বলো তো, এর মান হচ্ছে 5 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 3/5, 5 কাটা, তাহলে x = আমরা কি পেলাম +-3, এটা হচ্ছে কি ভাইয়া আরেকটা অ্যান্সার। তো এখান থেকে আর কি করতে বলছে সেটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। এবার কি উপকেন্দ্রিকের ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক নিয়ামকের সমীকরণ, উপবৃত্তের ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ ঘ নাম্বার। তো নিয়ামকের সমীকরণ বের করবো এবার, নিয়ামকের সমীকরণ, তো নিয়ামকের সমীকরণের সূত্র কি, নিয়ামকের সমীকরণ x = +-a ডিভাইডেড e, x = +-a ডিভাইডেড কি e, তাহলে দেখো x = +-a ডিভাইডেড e, তাহলে এর মান কত বলো তো, বলো যে হ্যাঁ এর মান তো 5, এর মান কত 5, এর মান কত বলো তো 3/5, ইটা হচ্ছে উপকেন্দ্রতা 3/5, তো এটাকে ক্যালকুলেশন করলে কি পাবা +-5 ইন্টু 5 কত পাবা 3 পাবা না, দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকলে গুণ চিহ্ন যদি দাও তাহলে কি যায় উল্টে যায়, 5টা উপরে যাবে 3টা নিচে আসবে, তো 5 5 কত আসতেছে বলো তো +-5 5 আসতেছে 25, নিচে কত 3, এটা হচ্ছে কি ভাইয়া আরেকটা অ্যান্সার। তো এখানে কিন্তু এগুলোই চাইছে, আর কিন্তু কিচ্ছু চায় নাই, এগুলোই চাইছে বুঝছো, আর কিন্তু কিচ্ছু চায় নাই। তো এখন এই 10 অধ্যায় থেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট ম্যাথ উপবৃত্তের করাই দিলাম, আর পরাবৃত্তের ম্যাথ তো খুবই সহজ। এখন যদি কারো প্রবলেম থেকে থাকে কোনো জায়গায় তো বলতে পারো, আমি করাই দিচ্ছি, আর যদি না থাকে যে ইউটিউবে আছে সেখান থেকে দেখলেই তো হচ্ছে, যদি এরকম কোনো থাকে তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি কমেন্ট করে বলো তাড়াতাড়ি, নাহলে শেষ করে দিতে হবে, বুঝো নাই, ধরে থেকে তো লাভ নাই, লাইভ ক্লাস 37 মিনিট হয়ে গেছে। তো 11 অধ্যায়ে চলে যাবো কিন্তু বুঝছো, হ্যাঁ অবশ্যই ইউটিউবে দেখতে হবে। তো যাই হোক ইউটিউবে দেখো ভাই, আমাকে আর বেকার খাটুনি করাইও না, কারণ এগুলো তো ইউটিউবে আছে, শেষের ক্লাসটা দেখবো, পার্ট 3 ক্লাসটা দেখবো, হ্যাঁ ওই ক্লাসটা দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবো, বাকি সামনের ক্লাসগুলো দেখার দরকার নেই। হ্যাঁ, তো 11 অধ্যায় থেকে আমরা একটু দেখি যে এখান থেকে কি কি আসে। 11 অধ্যায় থেকে তোমাদের আসে
প্রথম ক্রম প্রথম মাত্রা, হ্যাঁ প্রথম ক্রম প্রথম মাত্রা নাকি কি আছে, হ্যাঁ প্রথম ক্রম প্রথম মাত্রা। এখান থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত 100% 2 মার্ক পাবা। আমি বলবো যে ভাইয়া কি সেটা কি, আপনি একটু করাইও দেন দেখাইও দেন। দেখো 2 নম্বরে আছে অতি সংক্ষিপ্ত ক্রম আর মাত্রা নির্ণয়। হ্যাঁ অন্তরক সমীকরণ থেকে একটা সমীকরণ দেওয়া থাকে, সমীকরণ কিন্তু অনেক রকমের হয়, অনেক রকমের। বলছো ভাই কেমন আবার অনেক রকমের কি, দেখো তোমরা ফার্স্ট সেমিস্টারে করছো, প্রথমে ফার্স্ট অফ অল যে সমীকরণগুলো করছো, হ্যাঁ কিছু সমীকরণ করছো, ম্যাট্রিক্সে কিছু সমীকরণ দেওয়া ছিল, 3টা সমীকরণ, যে সমীকরণ ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করো, নির্ণয়কে কিছু ছিল, হ্যাঁ ওইরকম সমীকরণ দেখছিলা। দেন পরবর্তীতে দেখছিলা কি দ্বিঘাত সমীকরণ, 3 ঘাত সমীকরণ, প্রথম 0 মাত্রার সমীকরণ, হ্যাঁ এরকম সমীকরণ দেখেছিলা। দ্বিঘাত সমীকরণকে আমরা চিনি কি, প্রথম যে চলকটা থাকে তার পাওয়ারটা কি থাকে 2 থাকে, তার পরবর্তীতে 1 করে কমে। তারপরে এরকম তার পরবর্তীতে আমরা দেখেছিলাম হ্যাঁ যে সরলরেখার সমীকরণ, বৃত্তের সমীকরণ, প্রত্যেকটা সমীকরণ কিন্তু চেনা যায়, প্রত্যেকটা সমীকরণ চেনা যায়। আর এবার আছে তোমাদের কি অন্তরক সমীকরণ, কি অন্তরক সমীকরণ। তো অন্তরক সমীকরণগুলো কিভাবে চিনবা, যেগুলোতে ডিডিএক্স থাকবে নাকি, ডিডিএক্স থাকলেই কি ওগুলো অন্তরক সমীকরণ। যেমন তোমাদের একটা অন্তরক সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে কি d⁴ y আর একটা আছে dx⁴ প্লাস d³ y আর একটা আছে dx³ কত 4 প্লাস আর আছে কি dy ডিভাইডেড dx = 0। তো এই যে অন্তরক সমীকরণটা দিছে, দিয়ে বলছে যে সমীকরণটির ক্রম ও মাত্রা নির্ণয় করো। তো ক্রম ফার্স্ট অফ অল কি মনে রাখবা, ক্রম আগে আমরা কি নির্ণয় করব, ক্রম। তো ক্রম = হবে ক্রম, ক্রম যে সর্বোচ্চ ডি এর পাওয়ার, আমরা বলবো যে সর্বোচ্চ ডি এর পাওয়ার, এখানে আছে ডি এর পাওয়ার, উপরে যে ডিটা আছে নিচের ডিএক্স, ডি বলতে এখানে কিন্তু ডিএক্স সম্পূর্ণ একটা অংশ, আর উপরের ডিটা কিন্তু একদম আলাদা একটা জিনিস। আর ওয়াইটা কিন্তু এই যে ওয়াইটা কেমনে হয়েছে দেখো তো, ডিএক্স ওয়াই, এই যে এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করে আমরা তো পাইছি ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। তো ডিএক্স একটা সম্পূর্ণ একটা অংশ জিনিস, আর ডিটা কিন্তু একটা আলাদা একটা অংশ। তো দেখো উপরে যে ডিটা আছে, এই ডি এর সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে ক্রম। কারণ বলো যে ভাইয়া এখানে 1, এখানে ডি এর পাওয়ার কত 3, এখানে ডি এর পাওয়ার হচ্ছে 4, তার মানে ক্রম হবে আমরা জানি 4। এটা হচ্ছে কি ক্রমের অ্যান্সার। কারণ বলো যে ভাইয়া মাত্রা তাহলে কি, মাত্রা কি, এখন মাত্রা মনে রাখবা, কথাগুলো আমার বোঝার ট্রাই করো। মাত্রা হচ্ছে যেখান থেকে তুমি ক্রম নিবা, যে অংশ থেকে, এখানে 2টা অংশ, 1টা 2টা 3টা, যে অংশ থেকে তুমি ক্রম নিছো, কোন অংশ থেকে, এই অংশ থেকে, এই অংশ থেকে যে ক্রম নিছো এর মাত্রাটা কত, সর্বোচ্চ মানে ওয়াল পাওয়ারটা কত। বলো যে ভাইয়া ওয়াল পাওয়ার কত, কিছু ছিল না, এখানে কি কোনো পাওয়ারটা ছিল না, তাহলে আমরা ধরে নিই একটা ওয়াল পাওয়ার কত আছে, আমরা ধরে নিলাম কি 1, কিছু নেই মানে কি 1, তার মানে মাত্রা হবে কি কত ভাইয়া, মাত্রা হবে 1। তো এই মাত্রাটা ক্রমের উপর ডিপেন্ডেড, আগে ক্রম নির্ণয় করবা, যেখান থেকে ক্রম নিবা তার ওয়াল পাওয়ারটা কত, সেটা হচ্ছে 1, যদি কিছু না থাকে 1, যদি কিছু থাকে সেটা বসাই দিবা। তো এটা গেল একটা। তো আরেকটা আছে, আরেকটা তোমাদের এরকম আসে যে দেখো এটাও 22-23 সালে আসছিল 22 নম্বরে, তো একটু মিশাই দিই 22 নম্বরে। 22 নম্বরে দেখো কি আছে যে d³ y dx³ প্লাস 3, তারপর হচ্ছে dy dx all square to the power 4 প্লাস y = 0। মানে এখান থেকে বললো কি ক্রম মাত্রা নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল কি নির্ণয় করবা, ক্রম। ফার্স্ট অফ অল কি ক্রম, ফার্স্ট অফ অল ক্রম। তো ক্রম দেখো ডি এর সর্বোচ্চ পাওয়ার, হ্যাঁ বললো যে হ্যাঁ এখানে তো ডি নাই, এখানে ডি আছে কিন্তু ডি এর পাওয়ার 1, এখানে ডি আছে, ডি এর পাওয়ার কত 3, তার মানে ক্রম হচ্ছে কত 3। তাহলে মাত্রা কত ভাই, মাত্রা হবে ক্রম যেখান থেকে নিছো তার ওয়াল পাওয়ারটা কত। বলবো যে ভাই এখানে তো ওয়াল কিছু নাই, ব্র্যাকেট ট্র্যাকেট দিয়ে কোনো পাওয়ারটা নাই, তা আমি একটা ব্র্যাকেট দিয়ে মনে করলাম এখানে কি একটা আছে 1 আছে, 1 তো থাকতেই পারে। তো মাত্রা হবে কত বলো তো ভাইয়া, মাত্রা হবে ওই সেমটার আগেরটার মতোই হলো, মাত্রা হচ্ছে 1, মাত্রা হয়েছে কি 1। অনেকে আবার সর্বোচ্চ পাওয়ার যদি 4 থাকে, ওই যেমন এখানে সর্বোচ্চ পাওয়ার এখানে 4 আছে, মাত্রা দিয়ে দেয় কত 4, এই কাজটা করা যাবে না, এটা কিন্তু ভুল। তুমি কি এখান থেকে ক্রম নিছো তাই এখানে মাত্রা পাওয়া, যেখান থেকে ক্রম নাও নাই সেখানে মনে করো মাত্রা নেই, যেখান থেকে ক্রম নিছো তার পাওয়ারটা দেখবো কত,
তারপর হচ্ছে 1 কিছু নেবেন 1, এটা হচ্ছে মাত্র, এগুলো হচ্ছে অ্যান্সার। আর এখান থেকে আরও 2টা ম্যাথ, এখান থেকে সংক্ষিপ্ততে রচনা আসে না, সংক্ষিপ্ততে 2টা ম্যাথ আসে, এটাও ইউটিউবে করা আছে। 11 অধ্যায়ের ক্লাসটা দেখবা, একটা ক্লাসে আছে সমস্যা নেই, একটা ক্লাস দেখবা 11 অধ্যায়ে, এই ক্লাসটাও পেয়ে যাবা, বুঝছো? তো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারো। আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। 12, 13, 14 আমি 15 একদিনে করে দেবো। 13 অধ্যায় তো কিচ্ছু নেই, 13 অধ্যায় হাত দিবা না, স্কিপ। 13 অধ্যায় কোনো করার দরকার নেই। 12 করবা, 12 2টা ম্যাথ আছে, 2টা করবা, 2টা বা একটা ম্যাথ করবা। 12 অধ্যায় থেকে তেমন আসে না। 14 অধ্যায় থেকে একটু রচনা আসে, 2 থেকে 3টা ম্যাথ করবা। আর 15 অধ্যায় থেকে 2 থেকে 3টা বা 4টা ম্যাথ করলেই অধ্যায়গুলো শেষ। তো ওগুলো একদিনে শেষ হয়ে যাবে, কভার হয়ে যাবে। তো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবো, বুঝছো? এখন আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি। তোমরা যদি তোমাদের এই যে অধ্যায়গুলো আমরা করলাম, এগুলোর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, আমি করাই দেওয়ার ট্রাই করতেছি। হ্যাঁ, আচ্ছা। তো ততক্ষণে তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা ততক্ষণে কি করো, কমেন্ট করো। দেখো আমার হাতে একটা কি ছোট বাচ্চার একটা জিনিস, লাইটও জ্বলে। বাহ, আরও একটা জিনিস আছে, মজার জিনিস, দেখো এই যে এটা আজকে আমি নিছি, বুঝছো? তো এই যে জিনিসগুলো, এটাগুলো দেখতেছো, মনে হয় না যে এখনকার জেনারেশনের ছেলে মেয়ে 50% ছেলে মেয়ে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা, মনে হয় না এগুলো চোখ দিয়ে দেখছে। কিন্তু আমরা এগুলো ছোটোবেলায় অনেক খেলছিলাম, দেখে আমি আজকে রাস্তায় দেখলাম একটা মামা বিক্রি করতেছে। তো এই কারণে আমি এটাকে নিলাম আর কি। এগুলো দিয়ে তো আমাদের আর খেলার সময় নেই, জাস্ট নিলাম স্মৃতি হিসেবে, যে আমরা তো ছোটোবেলায় অনেক খেলছিলাম, হ্যাঁ, অনেক খেলছিলাম এগুলো দিয়ে। তো এই কারণে মনে হইলো যে না, ছোটোবেলার কথা মনে পড়লো, এই কারণে নিয়ে নিলাম আর কি। তো এগুলো যে সুন্দর কিন্তু বাজে, বুঝছো, অনেক সুন্দর আর কি। যাই হোক, তো এগুলো আর কি ভালো লাগে দেখে, আমি এগুলো পাইলে কিনে নিই আর কি। আর এখনকার দেখছো কত সুন্দর লাইট জ্বলে। আর এখনকার ছেলেমেয়ে দেখবা, বলবা এগুলো চিনবে না, এগুলো কি? সারাদিন ওই যে ফোন, টিকটক, রিলস, ফ্রি ফায়ার, হাবিসাবি এগুলোর মধ্যেই ডুবে থাকে। হ্যাঁ, তো বলো কারো কোনো কোয়েশ্চেন থাকে, আছে কিনা বলো। দশ থেকে কি কি করবো, 10 থেকে কি কি করবো, দেখো চ্যাপ্টার 10 থেকে তোমরা করবা হচ্ছে চ্যাপ্টার 10 থেকে করবা রচনা, আমি দাগাই দেব, অনুশীলনী। চ্যাপ্টার 10 থেকে কি কি করবা, রচনা। রচনার জন্য করবা হচ্ছে 21 নাম্বার, 21 নাম্বারটা করবা। 21 নাম্বারটা করলেই হবে। আর এদিক থেকে উদাহরণ থেকে করবা, এগুলো হচ্ছে রচনা দিচ্ছি, বুঝছো? উদাহরণ থেকে করবা হচ্ছে 9 নাম্বার, যেটা আমি করাইলাম। উদাহরণ 9, এই দুটো করবা। হ্যাঁ, আর সংক্ষিপ্ত থেকে করতে পারো। সংক্ষিপ্ত থেকে তোমরা দেখো, আমিও দাগাই দিচ্ছি। সংক্ষিপ্ত উদাহরণ 4, সংক্ষিপ্ত থেকে করবা হচ্ছে উদাহরণ 4 নাম্বারটা করবা। নতুন বই যাদের, মিলাই নিবা, কারো কাছে বই নিয়ে নাম্বারগুলো মিলাই নেবা। 4 নাম্বারটা করবা, বুঝছো? আর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত করবা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 3 নাম্বার, আসার সম্ভাবনা অনেক বেশি। 3 নাম্বার করবা, এগুলো আমি করাই দিছি, দরকার ইউটিউবে দেখবা। আর হচ্ছে 8, 9 নাম্বারটা করবা, এগুলো সহজ। 8 আর 9 নাম্বার, যদি এই যে রচনা 21 নাম্বার পারো, তাহলে 8, 9টাও পারবা, খুব ইজি ম্যাথ, বুঝছো? এগুলো করলে 100% এগুলো থেকে কমন পাবা। আচ্ছা, তো এগুলোই ছিল নাকি আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসে যেটা আমি তোমাদের বললাম, বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো করাই দেবো। হ্যাঁ, আর সম্পূর্ণ ক্লাসগুলো ইউটিউবে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবা। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।